বলে শাকচুন্নি একটা তেঁতুল গাছের ডালে গিয়ে বসে পড়ল। কি আর করব, এসেই যখন পড়েছি তখন বরং এই বৃষ্টিতে ডালে শুয়ে একটু ঘুমিয়ে নি, তারপরে ঘুম ভাঙলে গোটা গ্রামটা আরাম করে দেখা যাবে। এসব ভেবে শাকচুন্নি গাছের ডালে ঘুমিয়ে পড়ল। আরে সালাম ভাই, যে এখানে বসে বসে কি ভাবছো শুনি? আর কি ভাববো ভাই, দেখো না, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে তো আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে। তা যা বলেছো ভাই, ওই একই চিন্তাতে আমারও তো দুদিন ধরে ঘুম নেই। কত কষ্ট করে চাষাবাদ করে এই ফসল ফলিয়েছি, কিন্তু এই বন্যায় যদি সব ফসল নষ্ট হয়ে যায় তাহলে যে সারা বছর না খেতে পেয়ে মরবো। চিন্তা করো না ভাই, কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আবার কিসের কথা? যেভাবে বৃষ্টি হচ্ছে আমার তো মনে হয় এবছরের বন্যায় আমাদের ঘর বাড়ি সব ভেসে যাবে। আমিও তো ওই একই চিন্তা করছি ভাই। বাড়িঘর ভেসে গেলে বউ আর মেয়েকে নিয়ে যাবো কোথায় কে জানে। আমি তো ভেবেছি বর ছেলেকে নিয়ে কদিনের জন্য শ্বশুর বাড়িতে থেকে আসবো, আর জমানো যা টাকা আছে তাই দিয়ে চলবো। তুমি না হয় ভাই তোমার জমানো টাকা দিয়ে চলবে, কিন্তু আমার তো তাও নেই। যা টাকা ছিল এই জমির পেছনেই খরচ করে ফেলেছি, আর সেই ফসল আর চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। অত ভেবো না, যাও বাড়িতে ফিরে যাও। একথা বলেই জলিল সেখান থেকে চলে গেল, আর সালামও বাড়িতে ফিরে গেল। ধুর বাবা, বৃষ্টিতে ভিজে আমিও তো একদম কাকের মতো হয়ে গেলাম। এই বৃষ্টি দেখছি থামারই নাম নেই। কোথায় ভাবলাম নতুন গ্রামে এসে ভালো ভালো মাছ খাবো, কিন্তু এখন তো দেখছি ঘটনা উল্টো। কি আর করা যায়, উড়ে উড়ে গ্রামটার একটা টহল দিয়ে আসি। হ্যাঁ গো, ভাত সামনে নিয়ে ওভাবে বসে আছো কেন? কি করবো গিন্নি, গ্রামের যা অবস্থা দেখছি, ভাবছি আজ হয়তো কপালে শেষ খাওয়া। আহা, এসব কি বলছো? ঠিকই বলেছি। এই নে মা, আমার এই মাছের টুকরোটাও তুই খা। কেন বাবা, তুমি মাছ খাবে না? না রে মা, আমি খাবো না। তোর অসহায় বাবা না জানি আবার কবে তোর মুখে মাছ তুলে দিতে পারবে, তাই এটাও তুই খা। কথাটা বলেই সালাম কাঁদতে শুরু করে। আহা, ওভাবে কাঁদছো কেন? বৃষ্টি তো থেমেও যেতে পারে। না গো গিন্নি, বৃষ্টির যা ভাব তাতে মনে হয় না থামবে। এত চিন্তা করো না তো, খাবারটা খেয়ে নাও। এই বলে তারা সবাই খেতে শুরু করে। পরদিন সকালেও বৃষ্টি না থামায় কাকলি সালামকে বলল, হ্যাঁ গো, দেখতে দেখতে আমাদের সব ফসল তো বন্যায় ভেসে গেল। বাইরে চারিদিকে থই থই অবস্থা। বন্যার যা অবস্থা দেখছি, তাতে তো মনে হচ্ছে দুদিন পর আমাদের ঘর বাড়িও ভেসে যাবে। তাই তো দেখছি গিন্নি, কি করি বলো দেখি। আমাদের তো অনেক টাকাও নেই যে সব ফেলে অন্য কোথাও চলে যাব। বাবা, ও বাবা, তাহলে কি আমরাও বন্যার পানিতে ভেসে যাব? কথাটা শুনেই সালাম কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে বলল, না রে মা, আমি বেঁচে থাকতে তোদের কিছু হতে দেব না। বলছিলাম কি, বন্যার এই 2 মাস আমরা যদি বাপের বাড়ি গিয়ে উঠি তাহলে কেমন হয় বলো তো? না না, তা কি করে হয়? তোমার বাবার অবস্থা তো তেমন ভালো না। শোনো, পরে যা হওয়ার তাই হবে, আগে তো প্রাণটা বাঁচাই। সালাম কিছুক্ষণ মাথায় হাত রেখে বলল, তাহলে বরং তুলিকে নিয়ে তুমি সেখানে চলে যাও। আমি আমার বাপ দাদার ভিটে রেখে কোথাও যাব না। ওগো, এ তুমি কি কথা বলছো? এই বিপদের দিনে আমি তোমাকে ফেলে বাপের বাড়ি চলে যাব? তুমি আমাকে এতটা খারাপ ভাবো? কাকলির কথা শুনে সালাম বাইরে যেতে লাগলো। আরে আরে, কোথায় যাচ্ছ? চারিদিকে অথই পানি। দেখি গিন্নি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি আবার কি ব্যবস্থা করবে? এই গ্রামের সবচেয়ে উঁচু বাড়িটা তো কবির ভাইয়ের। সাঁতরে সাঁতরে একবার তার সাথে দেখা করে আসি।
তোমার যা কথা, কবির ভাই কি ভালো মানুষ নাকি? দেখবে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। যাই করুক, একটা শেষ চেষ্টা করে দেখি। এই বলে সালাম সাঁতরে সাঁতরে সেখান থেকে বেরিয়ে গেল। ধুর বাবা, এ আবার কি জ্বালায় পড়লাম। কোথায় ভেবেছিলাম নতুন গ্রামে এসে মাছ মাংস খাবো, কিন্তু এতগুলো দিন কেটে গেল, মাছ তো দূরের কথা, একটা কাঁটাও জুটলো না কপালে। শাকচুন্নি যখন মনে মনে এসব ভাবছিল, তখনই তার চোখে পড়ল সাঁতরে আসা সালামের দিকে। আরে ওই মানুষের বাচ্চাটা আবার কে? থই থই পানির ভেতর সাঁতরে আসছে, সাহস তো মন্দ না। যাই তো গিয়ে দেখি বেটা কোথায় যাচ্ছে। এই বলে শাকচুন্নি উড়ে উড়ে সালামের পেছনে যেতে লাগলো। কবির ভাই, ও কবির ভাই, বাড়িতে আছো? কি হয়েছে রে সালাম? দিনে দুপুরে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। এ বাবা, ভেতরে ঢুকিস না। তুই তো দেখছিস বন্যার পানিতে ভিজে একদম চুপসে গেছিস, আবার বারান্দাটা নোংরা হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি নিচে দাঁড়িয়ে থাকছি। এবার বল দেখি কেন এখানে এসেছিস? আমাকে আবার দুদিন পর শহরে যেতে হবে, এখন আমার অনেক কাজ। আসলে ভাই, গ্রামের যে অবস্থা, তাতে মনে হয় সব বাড়িঘর ভেসে যাবে। তাই বলছিলাম, এই গ্রামে তো আপনার বাড়িটাই সব থেকে উঁচু জায়গায়, তাই যদি আপনি গ্রামবাসীকে একটু সাহায্য করতেন। কি বললি? হ্যাঁ রে সালাম, তোর মাথা ঠিক আছে তো? তুই জানিস আমি এই বাড়ি কত টাকা দিয়ে বানিয়েছি? আর আমি কিনা এই বাড়িতে তোদের মতো চাষা ভুষোদের থাকতে দেবো? আমি কি দান ছত্র খুলে রেখেছি? হ্যাঁ, আহা, এভাবে বলছেন কেন ভাই? আপনি যদি আমাদের এই উপকারটা করেন, তাহলে আমরা আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে রাগ তোর কৃতজ্ঞতা, যত সব উটকো ঝামেলা, এখন যা দেখি আমার সামনে থেকে। এই বলে কবির সালামের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আহারে, মানুষের বাচ্চাগুলো কতই না কষ্টে আছে। আমি না হয় ওদেরকে একটু জ্বালাই, কিন্তু একদিন তো আমিও ওদের মতো মানুষই ছিলাম, আর এমনই এক বন্যার পানিতে ডুবে মরেই তো আজ আমি শাকচুন্নি হয়েছি। ইস, আমি যদি ওদের সাহায্য করতে পারতাম। এই বলে শাকচুন্নি আবারও উড়তে শুরু করলো। তখনই তার চোখ গিয়ে পড়ল এক কলা বাগানের দিকে। আরে, ওখানে দেখছি অনেক কলা গাছ। পেয়েছি, বুদ্ধি পেয়েছি। এই কলা গাছগুলো দিয়ে যদি ভেলা বানানো যায়, তাহলে মানুষের বাচ্চাগুলো বেঁচে যাবে। এই ভেবে শাকচুন্নি কলা গাছ দিয়ে ভেলা বানাতে শুরু করলো। অনেকগুলো ভেলা তৈরি হয়েছে। এবার এগুলোকে জায়গা মতো পৌঁছে দিলেই আমার কাজ শেষ। এই বলে শাকচুন্নি একটা মেয়ের রূপ ধরে সালামের বাড়ির সামনে গিয়ে বলল, সালাম ভাই, ও সালাম ভাই, বাড়িতে আছো? আরে, এই অসময়ে আবার কে ডাকছে? আরে তাই তো, চলো তো গিয়ে দেখি। কাকুলিয়া সালাম বাইরে যেতেই দেখে একটা মেয়ে ভেলা নিয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি বোন? আর এই ভেলা নিয়ে এখানে কি করছো? আমাকে তোমরা চিনবে না, আমি দূরগ্রাম থেকে এসেছি। নাও, এবার কথা না বলে আমার ভেলাতে উঠে পড়ো দেখি। সে কি, আমরা তোমার ভেলাতে উঠতে যাব কেন? তাহলে কি করবে শুনি? বন্যার পানিতে ডুবে মরবে? তাই বলছি, মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি ভেলায় উঠে পড়ো। এখন থেকে এই ভেলা তোমাদের। এই বলে শাকচুন্নির পাশে থাকা আর একটা ভেলা নিয়ে অন্যদিকে চলে গেল। আরে আরে, তুমি যাচ্ছ কোথায়? অত জেনে তোমাদের কি কাজ? আমাকে অন্যদিকে যেতে হবে। এই বলে শাকচুন্নি তার অন্য ভেলা নিয়ে সেখান থেকে চলে গেল। এটা কি হলো, কিছু তো বুঝতে পারলাম না। অত বুঝে কাজ নেই, মনে করো আল্লাহ তার বান্দাকে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করতে। নে মা, ভেলাতে উঠে পড় দেখি। হ্যাঁ হ্যাঁ, তার আগে তুমি কিছু শুকনো খাবার নিয়ে এসো। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এখন এই ভেলাতেই থাকবো। সালামের কথায় কাকুলি ভেতর থেকে খাবার নিয়ে এলো।
এরপর সালাম ভেলা চালিয়ে কিছু দূর এগোতেই দেখলো জলিলও তার পরিবারকে নিয়ে ভেলায় উঠেছে। আরে জলিল ভাই, তুমি এখানে? হ্যাঁ গো ভাই, দেখো না, একটা ভালো মেয়ে আমাদেরকে এই ভেলাটা দিয়ে গেল। সত্যি মনে হচ্ছে এবার এই ভেলার কারণেই জীবনটা বেঁচে গেল। তা যা বলেছ, সবই আল্লাহর ইচ্ছে। এই বলে সালাম নিজের ভেলা চালাতে লাগলো। কি বলছিস রে কাদের? নৌকার ব্যবস্থা হয়নি? তাহলে আমি বের হবো কি করে? আরে ওস্তাদ, চারিদিকে অথই পানি, এর মধ্যে আমি নৌকা পাবো কোথায়? দূর বাবা, এই জন্যই তো গ্রাম আমার একদম অপছন্দ। বলছিলাম কি ওস্তাদ, আপনি যদি সাঁতরে পার হতে পারেন। কি বললি? তোর এত বড় সাহস আমাকে বলছিস এই নোংরা পানিতে সাঁতার কাটতে? তা গ্রামের লোকেরা আছে কি করে? সে এক আজব কাহিনী ওস্তাদ। একটা মেয়ে এসে গ্রামের সবাইকে ভেলা দিয়ে গেছে, লোকেরা তো সেই ভেলাতেই আছে। ভেলা? কি বলছিস এসব? কবির যখন এসব বলছিল তখনই মেয়েরূপী শাকচুন্নি বাইরে থেকে ডাকতে লাগলো। ওই যে ওস্তাদ, আপনার কপাল ভালো, ওই মেয়েটাই বোধহয় এসেছে। এসে কিনা কলার ভেলাতে যেতে হবে? বলি কি ওস্তাদ, কপালে যা জুটেছে তাই মেনে নিন। আচ্ছা, এত করে যখন বলছিস তাহলে চল। এই বলে কবির যখন বাইরে আসলো তখন মেয়েরূপী শাকচুন্নি বলল, এই যে সাহেব, তাড়াতাড়ি ভেলাতে চড়ো দেখি, আমার হাতে বেশি সময় নেই। মেয়েটার কথা শুনে কবির ভেলাতে উঠে পড়ল। কিছু দূর যেতেই কবির বলল, এই যে মেয়ে, কোথা থেকে এসেছিস তুই? তোকে তো এই গ্রামে আগে দেখিনি। তা দেখবে কি করে? তোমার কি আর আমাকে দেখার চোখ আছে নাকি? কথাটা বলেই শাকচুন্নি নিজের আসল রূপ ধারণ করলো। ওরে বাবা রে, শাকচুন্নি! না না বাবা, আমি পালাই, নিজে বাঁচলে পরের নাম। এই বলে একলাপে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালালো। কি রে, তুই কোথায় যাবি? কি ভেবেছিলি গ্রামের লোকেরা পানিতে ডুবে মরবে আর তুই শহরে পালাবি? তা তো আমি হতে দেব না। ওরে বাবা, শাকচুন্নি আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় মেরো না। ওরে শয়তান, এখন জীবন ভিক্ষা চাইছিস? আর গ্রামের অসহায় মানুষগুলো যখন তোর কাছে সাহায্য চেয়েছিল তখন কি করেছিলি? আমার ভুল হয়েছে, দয়া করে আমায় মেরো না। আচ্ছা, তোকে আমি মারবো না, তবে তোকে আমি পানিতে চোবাবো। কি বলেছিলি এগুলো নোংরা পানি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে শাকচুন্নি কবিরকে পানিতে ফেলে দেয়। যা, এবারে সাঁতরে পালা শহরে। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এই নোংরা পানিতে ডুবেই আজ তোর মৃত্যু হবে, আর সেটাই হবে তোর আসল শাস্তি। এই বলে শাকচুন্নি অদৃশ্য হয়ে যায়। আর ওদিকে কবিরের চিৎকার শুনে সালাম তার ভেলা নিয়ে সেখানে চলে আসে। আরে কবির ভাই, এই আপনার কি অবস্থা? আসুন আসুন, তাড়াতাড়ি আমার ভেলায় উঠুন। কবির অনেক কষ্টে সালামের ভেলায় উঠে কাঁদতে থাকে। আমায় ক্ষমা করে দাও সালাম ভাই, আমি তোমাদের বিপদে খুব অপমান করেছি, অথচ আজ আমার বিপদে তোমরাই আমায় সাহায্য করলে। কিন্তু কি হয়েছে সেটা তো বলেন। এরপর কবির এক এক করে সব ঘটনা খুলে বলে। সব শুনে সালাম বলে, তার মানে আমরা যেসব ভেলায় চড়ছি সব ওই শাকচুন্নির ভেলা? হ্যাঁ ভাই, ওই শাকচুন্নি তোমাদের সাহায্য করেছে আর আমাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু আর না, আমি এবার নিজেকে শুধরে নেব, গ্রামের সবাইকে আমি আমার নিজের বাড়িতে আশ্রয় দেব। কবির একথা বলতেই হঠাৎ আবারও সেখানে শাকচুন্নি হাজির হয়। ওরে বাবা, শাকচুন্নি! ভয় পাস না রে মানুষের বাচ্চা, আমি সব শুনেছি। তুই যখন ওদের সাহায্য করবি আমি আর তোর কোনো ক্ষতি করব না। তবে হ্যাঁ, আবার যদি কখনো ওদের জ্বালাস তাহলে কিন্তু। না না, আমি আর ওদেরকে জ্বালাবো না।
ধন্যবাদ শাকচুন্নি। এতদিন শুনেছি শাকচুন্নিরা খারাপ হয়, কিন্তু আজ তার উল্টো দেখলাম। হয়েছে হয়েছে, আমি কিন্তু তোদের এমনি এমনি সাহায্য করিনি। এর বদলে তোদেরকে আমায় অনেক অনেক মাছ খাওয়াতে হবে। কি রাজি তো? এই কথা? আচ্ছা বেশ, আমরা তোমাকে পেট ভরে মাছ খাওয়াবো। এই বলে সবাই হো হো করে হেসে উঠল। আর এভাবেই কবিরের সাহায্যে গ্রামের সবাই বন্যার পানি থেকে রক্ষা পেল।